সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জীববিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জন্টু চন্দ্র দেব, প্রভাষক জীববিজ্ঞান, বাহুবল কলেজ, বাহুবল, হবিগঞ্জ। আজকের ক্লাসে আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি পঞ্চম অধ্যায়ের অর্থাৎ শৈবাল এবং চর্তা এই পাঠ থেকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পাঞ্জাই বা চর্তা। প্রথমেই আসি আমরা তাহলে পাঞ্জাই সম্বন্ধে জানি। পাঞ্জাই বা চর্তা প্রচলিত শ্রেণীবিন্যাস পদ্ধতিতে পাঞ্জাই টেলোফাইটার অন্তর্ভুক্ত, কিন্তু পঞ্চরাজ্য অর্থাৎ 5 কিংডম শ্রেণীবিন্যাসে চর্তার প্রজাতিসমূহকে পৃথক পাঞ্জাই রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঞ্জাই এর বাংলা প্রতিশব্দ চর্তা। পাঞ্জাই এর বাংলা প্রতিশব্দ চর্তা। সত্যিকার অর্থে চর্তা হলো বহুকোষী অভাস্কুলার, কি বলছি আমি, বহুকোষী অভাস্কুলার আইপি সমৃদ্ধ মাইসিলিয়াম গঠিত হেটেরোট্রপিক সুকেন্দ্রিক জীব যারা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে তাকে বলে পাঞ্জাই বা চর্তা। এখন এখানে যে কথাগুলো আমি বলছি যে বহুকোষী এবং অভাস্কুলার, অভাস্কুলার মানে হলো পরিবহন টিস্যু বিহীন, অর্থাৎ পরিবহন টিস্যু থাকে না, অভাস্কুলার। এবং এগুলো সুকেন্দ্রিক জীব, এগুলো কি কেন্দ্রিক জীব? সুকেন্দ্রিক জীব যারা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। পাঞ্জাই সম্বন্ধে স্টাডি করাকে বলা হয় মাইকোলজি, অর্থাৎ চর্তার বিষয়ে যে অধ্যায়ে আলোচনা করা হয় তাকে বলা হয় মাইক্রোলজি। অর্থাৎ এই অধ্যায়ে পাঞ্জাই বা চর্তা নিয়ে আলোচনা করা হয়। গ্রিক শব্দ মাইকেস, গ্রিক শব্দ মাইকেস, গ্রিক শব্দ মাইকেস অর্থ ফাঙ্গাস। গ্রিক শব্দ মাইকেস অর্থ ফাঙ্গাস। লোগোস অর্থ জ্ঞান। অর্থাৎ মাইকোলজি শব্দটি মাইকেস অর্থ লিখি ফাঙ্গাস, লোগোস অর্থ লিখি জ্ঞান। এর সম্বন্ধে মাইকোলজি শব্দটি গঠিত এবং মাইকোলজিতে পাঞ্জাই বা চর্তার বিষয়ে আলোচনা করা হয় বা তাকে চর্তার তত্ত্ব বলা হয়ে থাকে। এখন আসি তাহলে আমরা সংক্ষেপে পাঞ্জাই বলতে কি বুঝি। টেলোফাইটা উদ্ভিদের মধ্যে যারা ক্লোরোফিল বিহীন, কি বলছি যে টেলোফাইটা উদ্ভিদের
তেলোফাইটা উদ্ভিদের মধ্য যারা ক্লোরোফিল বিহীন, যারা ক্লোরোফিল বিহীন তেলোফাইটা উদ্ভিদের মধ্যে যারা ক্লোরোফিল বিহীন যৌন ও অযৌন উপায়ে বংশবৃদ্ধি করে। কি উপায়ে? যৌন এবং অযৌন উপায়ে বংশবৃদ্ধি করে এবং কোষপ্রাচীর কাইটিন বা সেলুলোজ বা উভয় উপস্থিত থাকে, তাদেরকে বলে ছত্রাক বা ফাঞ্জাই। তাহলে আসি আমরা তেলোফাইটা কি। যে সমস্ত উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতা বিভক্ত করা যায় না। আবারও বলি, যে সমস্ত উদ্ভিদকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে বলা হয় তেলোফাইটা উদ্ভিদ। পরবর্তীতে বলা হয়েছে যে তেলোফাইটা উদ্ভিদের মধ্যে যারা ক্লোরোফিল বিহীন, অর্থাৎ এরা অসবুজ, অর্থাৎ তারা কি? অসবুজ। যেহেতু ক্লোরোফিল থাকবে না, তারা কি হবে? অসবুজ বা বর্ণহীন বলা যেতে পারে। নেক্সটে বলা হয়েছে যৌন ও অযৌন উপায়ে বংশবৃদ্ধি করে। আমরা সবাই জানি জনন 3 প্রকার: অঙ্গজ জনন, যৌন জনন, অযৌন জনন। 3 প্রকার জননের মধ্যে যারা যৌন এবং অযৌন উপায়ে বংশবৃদ্ধি করে। যৌন জনন বলতে দুটি ভিন্নধর্মী গেমেট সৃষ্টির মাধ্যমে যে জনন হয়ে থাকে তাকে বলা হয় যৌন জনন। এবং অযৌন জনন থাকে আমরা বলি যে জনন স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে হয়ে থাকে তাকে বলি আমরা অযৌন জনন। তাহলে তেলোফাইটা উদ্ভিদের মধ্যে যারা ক্লোরোফিল বিহীন এবং যৌন ও অযৌন উপায়ে বংশবৃদ্ধি করে কোষপ্রাচীর, কাইটিন বা সেলুলোজ বা উভয়ই উপস্থিত থাকে কোষপ্রাচীরে। আমরা সবাই জানি কাইটিন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, সেলুলোজও এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। এদের কোষপ্রাচীরে কাইটিন প্লাস সেলুলোজ, কাইটিন ও সেলুলোজ, কাইটিন ও সেলুলোজ উভয়ই উপস্থিত থাকে। কাইটিন এবং সেলুলোজ উভয়ই উপস্থিত থাকে। তাদেরকে কি বলা হয়? ছত্রাক বা ফাঞ্জাই বলা হয়। তাহলে সংজ্ঞাতে আমরা বুঝতে পারলাম তেলোফাইটা উদ্ভিদের মধ্যে যারা ক্লোরোফিল বিহীন, যৌন এবং অযৌন উপায়ে বংশবৃদ্ধি করে এবং যাদের কোষপ্রাচীর, কাইটিন ও সেলুলোজ বা উভয় প্রকার পদার্থ উপস্থিত থাকে তাকে আমরা বলি ফাঞ্জাই। তাকে কি বলি আমরা? ফাঞ্জাই। নেক্সটে আসি আমরা ফাঞ্জাইয়ের বৈশিষ্ট্যতে। ফাঞ্জাইয়ের বৈশিষ্ট্য। সংজ্ঞাতে আমরা বলেছিলাম যে ফাঞ্জাই ক্লোরোফিল বিহীন। কি বলছিলাম? ফাঞ্জাই ক্লোরোফিল বিহীন। তাহলে প্রথম বৈশিষ্ট্যটি আমরা বলতে পারি যে ছত্রাক ক্লোরোফিল বিহীন। কি বলতে পারি? ক্লোরোফিল বিহীন। যেহেতু ফাঞ্জাই বা ছত্রাক ক্লোরোফিল বিহীন, তাহলে তারা অসবুজ এবং সালোক সংশ্লেষণে অক্ষম, অপুষ্পক উদ্ভিদ। তাহলে প্রথম বৈশিষ্ট্যতে আমরা বলতে পারি
ছত্রাক ক্লোরোফিলবিহীন অসবুজ সালোক সংশ্লেষণে অক্ষম অপুষ্পক উদ্ভিদ। এটা হলো আমাদের প্রথম বৈশিষ্ট্য। তারপরে এরা মৃতজীবী, এরা মৃতজীবী বা পরজীবী, পরজীবী বা মৃতজীবী বা মৃতজীবী হতে পারে। এরা কি কি হতে পারে? পরজীবী হতে পারে, মৃতজীবী হতে পারে, মৃতজীবী হতে পারে। আমরা সবাই জানি যে সমস্ত জীব অন্য জীবের উপর নির্ভর করে বেঁচে থাকে তাকে বলি আমরা পরজীবী, তাকে বলি আমরা পরজীবী। আর মৃতজীবী কাকে বলি? মৃতজীবী বা সিম্বায়োসিস। মৃতজীবী যখন দুটি জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে একে অপরের কাছ থেকে উপকৃত হয়। আবার বলি, যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে একে অপরের কাছ থেকে উপকৃত হয় তখনই আমরা বলি মৃতজীবী। তার মানে ছত্রাক মৃতজীবী, পরজীবী বা মৃতজীবী হিসাবে বাস করে। সংজ্ঞাতে আমরা বলছিলাম যে এরা সুকেন্দ্রিক জীব। এরা কি জীব? সুকেন্দ্রিক জীব। তার মানে আমরা বলতে পারি ছত্রাক সুকেন্দ্রিক জীব। যেহেতু এরা সুকেন্দ্রিক জীব তার মানে এদের কোষে সুসংগঠিত নিউক্লিয়াস বিদ্যমান থাকে এবং এদের বিভিন্ন অঙ্গাণু বিদ্যমান থাকে। যেহেতু সুকেন্দ্রিক কথাটা এই জায়গায় বলা হয়েছে। তারপর সংজ্ঞাতে দেখেছিলাম আমরা যে ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। তার মানে এই কথা বলতে পারি আমরা ছত্রাকের কোষপ্রাচীর, ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। ছত্রাকের কোষপ্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। কাইটিন নির্মিত। তাহলে কাইটিন কি? কাইটিন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ এবং এক ধরনের জটিল পলিস্যাকারাইড। এক ধরনের কি? জটিল পলিস্যাকারাইড। তার মানে ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। নেক্সট বৈশিষ্ট্যতে আসি আমরা 5 নম্বর বৈশিষ্ট্যতে, যে ছত্রাকের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। ছত্রাকের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। তৈলবিন্দু, কখনো কখনো কিছু পরিমাণ বলিউটিন বা চর্বি থাকতে পারে। কি থাকতে পারে? চর্বি থাকতে পারে। তার মানে ছত্রাকের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। আবার আমরা জানি প্রাণীদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। এদিক থেকে প্রাণীদের সাথে ছত্রাকের একটি মিল রয়েছে। 6 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা বলি, ছত্রাকের আমরা যখন বৈশিষ্ট্য যখন আমরা সংজ্ঞা বলছিলাম তখন বলছিলাম যে এটা অভাস্কুলার। তার মানে ছত্রাক কি বিহীন? অভাস্কুলার মানে পরিবহন টিস্যু বিহীন। তার মানে ছত্রাক পরিবহন টিস্যু বিহীন। পরিবহন টিস্যু বিহীন। ছত্রাক কি বিহীন? পরিবহন টিস্যু বিহীন। পরবর্তীতে যদি আমরা যাই বৈশিষ্ট্যের ক্ষেত্রে, তাহলে বৈশিষ্ট্যের ক্ষেত্রে এদের কি নেই? আমরা দেখছিলাম যে এদের ভাস্কুলার টিস্যু নেই, অর্থাৎ পরিবহন টিস্যু বিহীন। 7 নম্বরে এদের জননাঙ্গ একুশী। এদের জননাঙ্গ
এককোষী। কয় কোষী? এককোষী। এদের জন্য নেব এককোষী। তারপর 8 নম্বর ক্ষেত্রে যদি আমরা বৈশিষ্ট্যের দিকে যাই, তাহলে স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষীয় ভ্রূণে পরিণত হয় না। জাইগোট কিসে পরিণত হয় না? বহুকোষীয় ভ্রূণে পরিণত হয় না। এটা 8 নম্বরের বৈশিষ্ট্যতে আমরা বলতে পারি। 9 নম্বর বৈশিষ্ট্যতে আমরা বলতে পারি যে জাইগোটে মিউসিস বা মায়োসিস হয়। জাইগোটে কি হয়? মায়োসিস হয়। জাইগোটে কি হয়? জাইগোটে মায়োসিস কোষ বিভাজন, মায়োসিস কোষ বিভাজন হয়। জাইগোটে মায়োসিস কোষ বিভাজন হয়। এদের অধিকাংশ সদস্যই শোষণের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে থাকে। কিসের মাধ্যমে? শোষণের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে থাকে। ছত্রাকের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যদি সংজ্ঞাটি ভালোভাবে বুঝি, সেই সংজ্ঞা থেকে আমরা কমপক্ষে 1 থেকে 8টি বৈশিষ্ট্য লিখতে পারবো। কয়টি বৈশিষ্ট্য লিখতে পারবো? 8টি বৈশিষ্ট্য লিখতে পারবো। তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে যা যা দেখেছিলাম, যদি সংক্ষেপে আমরা বলি যে এগুলো ক্লোরোফিলবিহীন, অসবুজ, সালু সংশ্লেষণে অক্ষম, অপুষ্পক উদ্ভিদ, এরা পরজীবী বা মৃত্যুজীবী হিসাবে কি করে বাস করে। এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। এদের কোষপ্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। এদের কি নেই? ভাস্কুলার টিস্যু নেই। জাইগোটে কি হয়? মায়োসিস কোষ বিভাজন হয়। এগুলো হলো কি ছত্রাকের বৈশিষ্ট্য। আসি আমরা ছত্রাকের উপকারিতা বা ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। যদি আমরা ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করি, তাহলে দুটি বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয়। একটি লিখি উপকারিতা, একটি লিখি ছত্রাকের উপকারিতা। ছত্রাকের উপকারিতা, উপকারিতা। আর আরেকটি ছত্রাকের অপকারিতা। তো ছত্রাকের উপকারিতার মধ্যে যেমন খাদ্য হিসাবে, 1 নম্বর খাদ্য হিসাবে ছত্রাক, মানে খাদ্য হিসাবে আমরা সবাই জানি মাশরুম। মাশরুম, যেটাকে আমরা অ্যাগারিকাস বলে থাকি। তারপর মুরেল, ট্রাফল প্রভৃতি নামে পরিচিত বিভিন্ন প্রজাতির ছত্রাক বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য হিসাবে ব্যবহৃত হয়ে থাকে বা বাণিজ্যিকভাবে এগুলা খাদ্যের জন্য কি করা ব্যবহৃত হয়ে থাকে। যেমন অ্যাগারিকাস বাইস্কুলাস, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস প্রভৃতি প্রজাতির মাশরুম সবজি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তারপর 2 নম্বরে ঔষধ হিসাবে ছত্রাক। পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক অর্থাৎ পেনিসিলিন হলো এক ধরনের ছত্রাক। কি বলছি? পেনিসিলিন এক ধরনের ছত্রাক। পৃথিবীর প্রথম যখন সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়, তখন ছত্রাক থেকে এগুলো তৈরি করা হয়। তার মানে ছত্রাকের বিভিন্ন প্রজাতির ওষুধ তৈরিতে কি করা হয়? ব্যবহৃত হয়। তারপর আরো অনেক আছে। আমরা যদি বলি জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরিতে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড বাণিজ্যিকভাবে তৈরি করার জন্য বিভিন্ন ধরনের উৎসেচক বা জৈব অ্যাসিড ব্যবহৃত হয়ে থাকে। তারপরে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে আমরা বিভিন্ন ছত্রাকের ব্যবহার দেখে থাকি। তারপর হরমোন তৈরির ক্ষেত্রে যেমন জিবেরেলিন নামক উদ্ভিদের বৃদ্ধি হরমোন পাওয়া যায়। তারপর কৃষিতে ব্যবহার। তারপর আমরা বলতে পারি বিভিন্ন ধরনের মৌলিক গবেষণায়, বিশেষ করে আণবিক জীববিজ্ঞানের উচ্চতর গবেষণায় স্যাকারোমাইসেস ব্যবহৃত হয়ে থাকে। তার মানে আমরা উপকারিতার ক্ষেত্রে
খাদ্য হিসাবে দেখতে পারি, ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড এবং উৎসেচক তৈরিতে, পরিবেশ সংরক্ষণে, হরমোন তৈরিতে, কৃষিতে ব্যবহৃত হয় এবং বিভিন্ন ধরনের মৌলিক গবেষণায় ছত্রাক কি হয়ে থাকে, ব্যবহৃত হয়ে থাকে। এখন আসি আমরা ছত্রাকের অপকারিতাতে। মানে অপকারিতাতে আসি আমরা, যে ছত্রাক কি ধরনের আমাদের ক্ষতি করে থাকে। যেমন আমরা বলতে পারি যে খাদ্যদ্রব্য পচন এবং বিভিন্ন ধরনের খাদ্যে বিষক্রিয়ার সৃষ্টি করে থাকে, অর্থাৎ ছত্রাকের ক্ষতিকর দিকও আমরা বলতে পারি। তারপর বিভিন্ন ধরনের উদ্ভিদের রোগ সৃষ্টি করে থাকে, যেমন লেট ব্লাইট অফ বডি রোগ, এগুলো কি হয়, ছত্রাক দ্বারা হয়ে থাকে। প্রাণীদের বিভিন্ন রোগ সৃষ্টি করে থাকে, যেমন মাছের সেমন রোগ কি দ্বারা হয়ে থাকে, ছত্রাক দ্বারা হয়ে থাকে। বিভিন্ন ধরনের জরুরি কাগজপত্র অথবা বিভিন্ন ধরনের মূল্যবান কাগজপত্র বিনষ্ট করে থাকে ছত্রাক। তারপরে কাঠের পচন এবং ক্ষয়, গৃহপালিত পশুপাখি এবং মাছের রোগ এবং মানুষের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে। এক কথায় এদের যেমন উপকারী ভূমিকা আছে, ঠিক এদের অপকারী ভূমিকাও রয়েছে। যাই হোক, আমরা আজকের ক্লাস থেকে ছত্রাক কি জানতে পারলাম, তার বৈশিষ্ট্য জানতে পারলাম এবং অর্থনৈতিক গুরুত্ব জানতে পারলাম। এখন তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটি হলো, বাড়ির কাজটি হলো যে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের আবারও সবাইকে ধন্যবাদ।